হাই, আমি প্রিয়তোষ। সকলকে ওয়েলকাম এই ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আর সামনের এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। তোমাদের এই প্রিপারেশানকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লাসগুলো স্টার্ট করছি। মেনলি এগুলো জিকে রিলেটেড ক্লাস হবে। সো আজকে আমি বায়োলজি দিয়েই স্টার্ট করব, কিন্তু পরবর্তীকালে আরও অনেক ক্লাস, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিও আসবে। তার সাথে সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্ট বেসিস বিভিন্ন রকম ভিডিও ও শর্টস আসতে চলেছে। তো যাতে মিস না হয়ে যায় তার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যা যা করার তোমরা জানো করে নাও। ঠিক আছে, চলো আর না বকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো, আমরা কোষ সম্পর্কে সবাই কম বেশি কিছু না কিছু ধারণা রেখে থাকি। ঠিক আছে, আমরা ছোটোবেলায় পড়েছিলাম কোষ দু রকমের, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, এছাড়াও কোষ সম্পর্কে আমরা অনেক কোষের বিভিন্ন অঙ্গাণু, কোষের নিউক্লিয়াস, এইসব সম্পর্কে তো আমরা ছোটোখাটো জ্ঞান আমাদের মাথার মধ্যে থেকেই থাকে। আজকে আমরা সেটা হলিস্টিক্যালি কভার করব। আমাদের যেই ছড়ানো জ্ঞানগুলো আছে সেগুলো এক জায়গায় অ্যাসেম্বল করব। ঠিক আছে, সো লেট স্টার্ট। দেখা যাক, প্রথমে এই কোর্স চ্যাপ্টার থেকে যে সমস্ত ছোট ছোট কোশ্চেনগুলো পড়ে যায় পরীক্ষায়, ওয়ান ডে এক্সাম যেগুলোতে হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা একটু কভার করে নিই। প্রথমত, এই সেল বা কোষ, এটাকে কে ডিসকভার করে? আমাদের এক বিজ্ঞানী, যার নাম হচ্ছে রবার্ট হুক। কত সালে? 1665 সালে। কিন্তু এখানে মনে রাখতে হবে, তিনি যেই কোষটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল কি? সেটা হচ্ছে মৃত কোষ। কি কোষ? মৃত কোষ। তিনি কর্ক বা গাছের ছাল থেকে, এই মৃত কোষটা কোন কোষ ছিল? কর্ক বা গাছের ছাল থেকে তিনি এই কোষটা প্রথম ডিসকভার করেছিলেন। পরবর্তীকালে 1674, বেশি দিন না কিন্তু, 1674 সালেই আর এক বিজ্ঞানী লিউয়েনহক, তিনি প্রথম জীবন্ত কোষ, এই যে লিভিং সেল লেখা আছে, জীবন্ত কোষ আবিষ্কার করেন বা ডিসকভার করেন। ঠিক আছে, তিনি কি থেকে জীবন্ত কোষ ডিসকভার করেছিলেন? পন্ড ওয়াটার বা পুকুরের জল থেকে। তখন আরেকটু উন্নত মাইক্রোস্কোপ, তিনি উন্নত মাইক্রোস্কোপের সাহায্যে। ঠিক আছে, এরপর কোষ, যে এটা আমরা দেখতে পাচ্ছি কোষ, কোষের মধ্যে এই ছোটোখাটো জিনিসগুলো, এগুলো কি? এগুলো আমরা আসবো আস্তে আস্তে। এগুলো হচ্ছে কোষ অঙ্গাণু। এই কোষের মধ্যে এই বড় মাঝখানে যে গোলাকার জিনিসটা আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। কি বলে এটাকে? নিউক্লিয়াস। ঠিক আছে, এই নিউক্লিয়াসকে আরেকটা নামেও ডাকা হয়। কি বলা হয়? ব্রেন অফ দ্য সেল। ব্রেন অফ দ্য সেল। আমরা যখন কোষ অঙ্গাণু নিয়ে পড়বো তখন এই নিউক্লিয়াস নিয়ে ডিটেলসে ডিসকাস করব। এখন দেখো, এই নিউক্লিয়াস, এটা কে আবিষ্কার করে? রবার্ট ব্রাউন। কত সালে? 1831 সালে। কোষের মধ্যে এই নিউক্লিয়াসটা প্রথম আবিষ্কার করেন কে? রবার্ট ব্রাউন। ব্যাস, আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমাদের আরেকটা জিনিস খুব গুলিয়ে যায়, আমরা তো এমনি পড়ার সময় মুখস্থ করে চলে যাই, কিন্তু পরে আমাদের প্রবলেম হয়। কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম জিনিসটা কি? এই প্লাজম নিয়ে আরও দুটো জিনিস আমরা পড়ে থাকি, আরও দুটো টার্ম। একটা হচ্ছে কি? একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আর একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। কি? সাইটোপ্লাজম। এবারে নিউক্লিওপ্লাজম আমরা জানি, সাইটোপ্লাজম আমরা জানি, তাহলে প্রোটোপ্লাজম জিনিসটা কি? এই যে কোষের মধ্যে, ধরো এই একটা কোষ, ঠিক আছে, এই একটা কোষ, ওয়েট, এই কোষের মধ্যে এই ভিতরে গোলটা হচ্ছে কি? নিউক্লিয়াস। ঠিক আছে, এবারে এই কোষের মধ্যে অনেক রকম কোষ অঙ্গাণু আছে। কোষের মধ্যে বিভিন্ন রকম কোষ অঙ্গাণু আছে, যেমন ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাকিওল, মাইট্রোকন্ডিয়া, এরকম এটসেট্রা এটসেট্রা, অনেক রকম কোষ অঙ্গাণু আছে। তো এই কোষের ভিতরে যে জায়গাটায় কোষ অঙ্গাণুগুলো আছে, ওখানে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটাকে বলা হয় কি? সাইটোপ্লাজম। ঠিক আছে, এই ফ্লুইডটাকে কোষের ভিতরে, শুধুমাত্র কোষের ভিতরে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। আর নিউক্লিওপ্লাজম কোনটা? কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, বিশেষ করে যদি আমরা ইউক্যারিওটিক কোষ দেখি, তাহলে সেক্ষেত্রে কি নিউক্লিয়াসটা হচ্ছে ডবল লেয়ার মেমব্রেন দ্বারা বেষ্টিত, মানে পর্দা বেষ্টিত থাকে। ঠিক আছে, মেমব্রেনটা, নিউক্লিয়াসটা পর্দা বেষ্টিত থাকে। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে তোমাদের এই নিউক্লিয়াসের ভিতরে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিওপ্লাজম। এবারে তাহলে প্রোটোপ্লাজম জিনিসটা কি? বিজ্ঞানী পার্কিনজি 1839 সালে এই কোষের মধ্যে সমস্ত রকম ধাত্র কি একত্রে কি বলেছিল? প্রোটোপ্লাজম, অল ফ্লুইড অফ দ্য সেল। পরবর্তীকালে যখন আরও ডিটেলসে ডিসকাশন হয় বা এটা নিয়ে গবেষণা হয়, তখন এই সাইটোপ্লাজম কোনটাকে বলা হয়? শুধুমাত্র কোষের ভিতরে যেটা আছে, কোষ পর্দার ভিতরে, কিন্তু নিউক্লিয় পর্দার বাইরে, এই জায়গাটা জুড়ে যেই তরলটা আছে সেটাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। আর এই নিউক্লিয়াসের ভিতরে যেই তরলটা থাকে সেটাকে আমরা বলে থাকি কি? নিউক্লিওপ্লাজম। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে।
চলো নেক্সট টপিকে যাওয়া যাক। এবার আমরা দেখব ভ্যারিয়াস অর্গানিজম। আমরা আমাদের আশেপাশে বিভিন্ন রকম প্রাণী দেখতে পাই, ছোট বড়, ঠিক আছে। এবারে ছোট বড়র মধ্যে তফাৎটা কি? কারোর মধ্যে কোষের পরিমাণ বেশি, কারোর মধ্যে কোষের পরিমাণ কম। ইভেন আমরা এটাও দেখি কিছু কিছু প্রাণী থাকে যারা হচ্ছে ইউনিসেলুলার বা একটি মাত্র কোষ নিয়ে গঠিত। এদিকে আমরা কি বলে থাকি? এদিকে আমরা বলে থাকি এককোষী প্রাণী। কি প্রাণী? এককোষী প্রাণী বা ইউনিসেলুলার। ওখানে বোঝা যাচ্ছে না, আমি এখানে লিখছি এককোষী প্রাণী। আর কিছু কিছু যেমন উদাহরণ কি অ্যামিওবা, ক্ল্যামাইডোমানোস, প্যাডমেসিয়াম, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে কি এককোষী প্রাণীর উদাহরণ। আবার অন্যদিকে অনেকগুলো কোষ একসাথে জুড়ে একটা সিঙ্গেল বডি তৈরি করে, যেটা হচ্ছে ডিফারেন্ট ফাংশন পারফর্ম করতে পারে, যেগুলোকে আমরা কি বলতে পারি? মাল্টিসেলুলার বা বহুকোষী প্রাণী, ঠিক আছে। এবারে মাল্টিসেলুলার বা বহুকোষী প্রাণীর উদাহরণ যেমন হচ্ছে আমরা মানুষ, তারপর হচ্ছে গরু, ভেড়া, ছাগল বা যেগুলো চোখে দেখতে পাই, একটা জায়গা দখল করে থাকি, সেগুলোকে সবগুলোকে আমরা কি বলবো? বহুকোষী প্রাণী, ঠিক আছে। কোষ মূলত আমাদের গঠনগত একটা ইউনিট বা স্ট্রাকচারাল ইউনিট। এটা বিভিন্ন রকম আকার বা আকৃতির হতে পারে। যেমন শুধুমাত্র কোষ গোলাকার হবে তা কিন্তু না, গোলাকার হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, লম্বা হতে পারে, আবার কিছু কিছু এরকম টিপিক্যাল শেপের হতে পারে, যেমন হচ্ছে নার্ভ সেল, ঠিক আছে। তাহলে আমরা কোষের আকারও দেখে নিলাম। এবারে আসবো কোষ তত্ত্ব বা সেল থিওরি। এই কোষ নিয়ে ডিটেলসে ডিসকাস করার আগে আমাদের দুজন বিজ্ঞানী স্কিলডন আর সচ্ছন দুটো তত্ত্ব দিয়েছিলেন, ঠিক আছে। কি কি? যে প্রত্যেকটা জীবন্ত প্রাণী, প্রত্যেকটা লিভিং অর্গানিজম বলতে পারো, তারা এক বা একের অধিক সেল দ্বারা বা কোষ দ্বারা গঠিত। একটি সেল দ্বারা গঠিত হলে বা একটি কোষ দ্বারা গঠিত হলে তাকে আমরা এককোষী বলবো, আর একের বেশি সেল দ্বারা গঠিত হলে তাকে আমরা বহুকোষী বলবো, ঠিক আছে। এটা স্কিলডন আর সচ্ছন বলেছেন। আর কি বলেছেন? যে একটি কোষ হলো মানুষের জীবনের বেসিক ইউনিট, যেটা তার গঠনগত বৈশিষ্ট্য প্রকাশ করতে বা বিভিন্ন প্রাণীর শরীর ডেভেলপ করতে হেল্প করে, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম দাঁড়িয়ে যায়। সেই প্রবলেমটা কি? স্কিলডন আর সচ্ছন এই ডিটেলস থিওরিটা দেওয়ার পর বা এই সেল থিওরিটা দেওয়ার পর তারপরেও একটা প্রবলেম থেকে যায়, যে কোষ তাহলে আসে কোথা থেকে, ঠিক আছে। একটা কোষ তো নয়, আমি বুঝলাম এক কোষই, কিন্তু কথা হচ্ছে একটা যখন অর্গানিজম বা ক্রিয়েচারের ডেভেলপমেন্ট করবে, তখন যখন এটা ছোট আছে, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে এটা তো বড় হয়, সেটা চারাগাছি হোক, মানুষ হোক, প্রথমে ছোট আছে, তারপর আস্তে আস্তে কি হয়? তারপর আস্তে আস্তে বড় হয়। এরপরে বড় হতে গেলে কি লাগবে? কোষ লাগবে। তাহলে এই কোষগুলো, এই এক্সট্রা কোষগুলো আসছে কোথা থেকে? তখন এটার ডিটেলস ধারণা দেয় কি আমাদের রুডল্ফ ভার্চু। তিনি বলেন যে কোনো কোষ বা যে কোনো সেল কোথা থেকে তৈরি হয়? প্রি এক্সিস্টিং বা তার পূর্ববর্তী সেল থেকে। যে এই একটা সেল আছে, ধরো এটা হচ্ছে মাদার সেল বলবো আমরা, এটাকে কি বলবো? মাদার সেল, ঠিক আছে। এই মাদার সেল থেকেই পরবর্তীকালে সেল ডিভিশন বা কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? পরবর্তী কোষ তৈরি হয়। এটা থেকে আবার কোষ তৈরি হবে, এরকমভাবে কোষ তৈরি হতে থাকে, ঠিক আছে। এটা কোষ বিভাজন একটা আলাদা চ্যাপ্টার আছে, আমরা সেখানে পড়বো। ব্যাস এতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে আমি আরেকবার বলে দিই, আমাদের বিজ্ঞানী স্কিলডন আর সচ্ছন কি বলেছিল? স্কিলডন আর সচ্ছন বলেছিল যে কোনো জীবন্ত প্রাণী সেটা কোষ দ্বারা গঠিত হবেই। সে একটা কোষ দ্বারা গঠিত হলে তাকে আমরা এককোষী বলবো, আর অনেকগুলো কোষ দ্বারা গঠিত হলে তাকে আমরা বহুকোষী বলবো। আর কোষ কি? আমাদের জীবনের বেসিক ইউনিট অফ লাইফ, ঠিক আছে। আর আমাদের আর এটা কি কাজ করে? আমাদের গঠনগত বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে। আর তারপরে রুডল্ফ ভার্চু কি বলেছিলেন? যে কোনো কোষ তার প্রি এক্সিস্টিং সেল বা পূর্ববর্তী কোষ থেকে তৈরি হতে পারে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে সমস্ত প্রাণী সেল থিওরি ফলো করলেও শুধুমাত্র ভাইরাস হচ্ছেন একজন স্পেশাল ব্যক্তি, যিনি কোনো রকম সেল থিওরি বা কোষতত্ত্ব ফলো করেন না। এই জন্যই আমরা কি করতে পারিনি এখনো? আমরা ভাইরাস দ্বারা যে সমস্ত রোগগুলো হয়, যেমন তোমার ধরো HIV, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কোভিড, হ্যাঁ, এগুলো এখনো পর্যন্ত আমরা নিরাময় করার সম্পূর্ণরূপে ওষুধ তৈরি করতে পারিনি। হ্যাঁ, আমরা টিকা বা ভ্যাকসিনেশন করাই যাতে প্রিভেনশনের জন্য, প্রিকশন, যাতে আগের থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, লড়তে পারে শরীর। কিন্তু অন্য সব রোগের মতো ওষুধ তৈরি করা পসিবল হয়নি, ঠিক আছে। এবারে দেখা যাক সেল বা কোষ কি কি নিয়ে গঠিত, সেলের স্ট্রাকচার কি। সেলের স্ট্রাকচারের মধ্যে প্রধানত থাকে কি? সেল মেমব্রেন বা কোষ পর্দা। কি থাকে? সেল মেমব্রেন বা কোষ পর্দা। এটা সবাইকার থাকে, উদ্ভিদ বলো, প্রাণী বলো, সবাইকার থাকে, ঠিক আছে। উদ্ভিদ, প্রাণী সবাইকার থাকে। আর কি থাকে? নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ দ্য সেল। এই যে মাঝের লাল জিনিসটা গোল রকম, এটাকে বলা হয় কি? নিউক্লিয়াস। আর কি থাকে? আর হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ধারণা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ফার্স্ট পেজে আমি বলে এসেছিলাম, এই যে নীল কালারের বা
এই কালারের যেই জিনিসটা দেখতে পাচ্ছ, যার উপরে বিভিন্ন রকম কোষ অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে, তারপর হচ্ছে গলগি বডি, ভ্যাকুয়াল, লাইসোজোম, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কোথায় থাকে? এই সমস্ত জিনিসগুলোই সাইটোপ্লাজমের মধ্যে থাকে, ঠিক আছে। আর কি থাকে সেলের মধ্যে? সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু। আশা করছি বুঝতে পারছো সকলে, ঠিক আছে। এবারে দেখো, তাহলে আমরা সেলের মধ্যে কি কি দেখলাম বা কোষের মধ্যে কি কি দেখলাম? কোষের স্ট্রাকচারের মধ্যে প্রথম আমরা দেখলাম কোষ পর্দা, তারপরে কি দেখলাম? কোষের ভিতরে নিউক্লিয়াস, তারপরে হচ্ছে সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজমের মধ্যে থাকা বিভিন্ন রকম কোষ অঙ্গাণু। এছাড়াও উদ্ভিদদের স্পেশাল একটা প্রোটেকশন লেয়ার থাকে উদ্ভিদদের, এটা কিন্তু কোনো প্রাণীদের নেই, এটা উদ্ভিদদের থাকে, ব্যাকটেরিয়াদের থাকে, ফাঙ্গিদের থাকে, আর অ্যালগিদের থাকে, এদের থাকে। এই উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি এদের এক্সট্রা প্রোটেকশনের জন্য বাইরে একটা এক্সট্রা লেয়ার থাকে, যেটাকে আমরা কি বলে থাকি? সেল ওয়াল বা কোষ প্রাচীর। এবারে কোশ্চেন আসতেই পারে যে প্রাণীদের কেন থাকে না? প্রাণীদের কি এক্সট্রা প্রোটেকশনের দরকার হয় না? অবশ্যই দরকার হয়, কিন্তু প্রাণীরা নিজেদের প্রোটেকশন বা নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যখন জল, ঝড়, বৃষ্টিপাত যা খুশি হোক, তখন কি করতে পারে? প্রাণীরা যারা চলাচল করতে পারে বা হাঁটাচলা করতে পারে, তারা এক জায়গা থেকে যে অন্য জায়গায় আশ্রয় নিতে পারে, একটা সেফ জায়গায় আশ্রয় নিতে পারে। কিন্তু বিশেষ করে উদ্ভিদ বলো, উদ্ভিদরা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে? পারে না। তাদেরকে ওই জল, ঝড়, বৃষ্টিপাতের মধ্যে কি থাকতে হয়? স্থিরভাবে কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকতে হয়। এই কারণে যাতে তাদের কোনো রকম ক্ষতি না হয় বা তাদের সেলের কোনো রকম সেল মেমব্রেন বা সেলের যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে তাদের যাতে কোনো রকম প্রবলেমে না পড়ে, এই কারণে তাদের একটা এক্সট্রা প্রোটেকশন দেওয়া থাকে, যার নাম হচ্ছে কি? সেল ওয়াল বা কোষ প্রাচীর। মেনলি এই সেল ওয়াল বা কোষ প্রাচীরটা কি? ডেড সেল বা নন লিভিং, ঠিক আছে। এটা মৃত। কারণ কি? কারণ মৃত হওয়ার কারণ কি? কারণ এদের তো মেনলি কাজ কি? প্রোটেকশন দেওয়া। এদের তো আর কোনো কাজ নেই, এরা শরীরে আর কোনো জায়গায় অংশগ্রহণ করে না কোনো কাজে, মানে মেজর কোনো কাজে অংশগ্রহণ করে না। তো এদের কাজ হচ্ছে শুধুমাত্র রিজিডিটি ধরে রাখা, কোনো গাছকে ফ্লেক্সিবল করা, ঠিক আছে, আর কভারিং দেওয়া। তাহলে এরা এই জন্য কি হয়? মৃত হয়। এবারে দেখা যাক এরা আর কি কি কাজ করে। এরা মেনলি যে কোনো যাদের সেলওয়াল আছে তাদেরকে শেপস বা তাদের আকৃতি, স্ট্রাকচারাল সাপোর্ট এবং বাইরের এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে, যেটা আমি বললাম। এটা মেনলি কাদের দেখা যায়? উদ্ভিদদের, ফাঙ্গিদের, ব্যাকটেরিয়া, অ্যালগি আর কিছু আর্কিয়াদের। প্রাণী এবং প্রোটোজোয়াদের কোষ প্রাচীর দেখা যায় না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রাণী এবং প্রোটোজোয়াদের কোনো রকম কোষ প্রাচীর দেখা যায় না, ঠিক আছে। এবার এখান থেকে একটা কোশ্চেন আসে, যে কোশ্চেনটা আমি নিচে রেখেছি। কোশ্চেনটা হচ্ছে কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? প্রত্যেকের কোষ প্রাচীর আছে, প্রত্যেকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত সেটা আমরা একটু দেখে নিই। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটাইডোগ্লাইকন দ্বারা গঠিত। কি? পেপটাইডোগ্লাইকন, পেপটাইডোগ্লাইকন। ফাঙ্গির কোষ প্রাচীর কি দ্বারা গঠিত বলো, যদি কারোর জানা থাকে ভিডিওটা স্টপ করে। ফাঙ্গির কোষ প্রাচীর হচ্ছে তোমার কাইটিন, ঠিক আছে। অ্যালগির কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? অ্যালগির কোষ প্রাচীর হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। আর উদ্ভিদের কোষ প্রাচীর? উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে তোমার সেলুলোজ। আশা করছি বুঝতে পারা গেছে। তাহলে শুধুমাত্র আমরা কি দেখলাম এতক্ষণ? যে উদ্ভিদদেরই শুধুমাত্র কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ বা ফাঙ্গি, ব্যাকটেরিয়া, অ্যালগি কোনো রকম প্রাণীদের কোনো রকম কোষ প্রাচীর থাকে না। এবারে আসা যাক সেল মেমব্রেন, ঠিক আছে। তাহলে কোষ প্রাচীর সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। এবারে আসা যাক সেল মেমব্রেন। সেল মেমব্রেনে আসার আগে আমাকে কতগুলো জিনিস জানতে হবে। সেল মেমব্রেন আমি আগেই বলেছি যে প্রত্যেকটা উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, সবাইকারই সেল মেমব্রেন থাকে। এটা যদি সেল হয়, আমি একটু বাইরে ড্র করে নিচ্ছি, আগে একটু ফাঁকা পেজে পড়ে নাও, তারপর আমি আসছি নোটে। এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার সেল মেমব্রেন। আমি আগেও বলে এসেছি সেল মেমব্রেন সকলের থাকে, উদ্ভিদ, প্রাণী সকলেরই সেল মেমব্রেন থাকে। এই সেল মেমব্রেন বা কোষ প্রাচীর, কোষ পর্দা, এর একটা বৈশিষ্ট্য থাকে। এর বৈশিষ্ট্যগুলো কি কি? এ প্রথমত সিলেক্টিভলি পারমিয়েবল হয়, সিলেক্টিভলি পারমিয়েবল, যার মানে হচ্ছে অর্ধভেদ্য। মানে এর সমস্ত কিছু জিনিসকে যেগুলো কোষের ভিতরে এন্টার করার দরকার
ঠিক আছে, বা যেগুলো এন্টার করতে চাই সব কিছুকে এন্টার করতে দেয় না। এই কিছু কিছু সিলেক্ট করে করে জিনিসগুলোকে এন্ট্রি করতে দেয়, যেমন হচ্ছে ওয়াটার বা জল বলতে পারো, মিনারেলস বলতে পারো। কারণ কোষকে নিজের কাজ করতে গেলে এই সমস্ত অ্যাডিশনাল এক্সটার্নাল জিনিসগুলোর প্রয়োজন, যেমন জল, খনিজ পদার্থ, যাতে করে কোষের ভিতরে সব কাজ সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হয়। এই সমস্ত জিনিসগুলোকেও সিলেক্ট করে করে কী করে, নিজের মধ্যে এন্ট্রি করায়। এই কারণে একে কী বলা হয়, সিলেক্টিভলি পারমিয়েবল। 2 নাম্বার কি, এই সেল মেমব্রেন প্রধানত প্রোটিন আর লিপিড দ্বারা গঠিত। এই লিপিডটা মেনলি ফসফোলিপিড। ঠিক আছে, এবারে কথা হচ্ছে প্রোটিন আর লিপিড তৈরি হয় কোথা থেকে, সেটা আমরা পরে দেখবো। আমরা পরে যখন পড়বো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে আমরা দেখবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন রাফ হয়, কারণ সেখানে রাইবোজোম কণা থাকে যার কাজ কি প্রোটিন তৈরি করা, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, লিপিড তৈরি করে। এই প্রোটিন আর লিপিড মাঝে মাঝে যে কি করে, মাঝে মাঝে যে এই সেল মেমব্রেনটাকে মেরামত করে, এই প্রসেসটাকে কি বলে, মেমব্রেন বায়োজেনেসিস, যেটা আমরা পরে ডিটেলসে পড়বো। এখন আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে দিলাম। ঠিক আছে, মেমব্রেন বায়োজেনেসিস আর কি কাজ করে। আর এককোষী প্রাণী মেনলি অ্যামিবা, এরা কি করে, এরা এই কোষ পর্দার মাধ্যমেই এরা খাবার গ্রহণ করে, খাবার ইনটেক করে, ইনটেক ফুড। এই প্রসেসটাকে বলা হয় কি, এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস, যেমন ধরো আমি এর ছবি এখানে রেখেছি, এখানে কি হচ্ছে, কোষের সংস্পর্শে যখন খাবারগুলো আসছে তখন কোষটা এরকমভাবে ভাঁজ হয়ে যাচ্ছে, এখানে খাবারগুলো এইভাবে ইনটেক করছে এই এককোষী প্রাণীগুলো, তারপরে সেটা আস্তে আস্তে শরীরের মধ্যে এন্টার করছে এবং শরীরের মধ্যে থাকার পর সেটা যখন তার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে সেটা আবার বেরিয়ে যাচ্ছে। এই ইনটেক করার প্রসেসটাকে বা খাবার প্লাজমা মেমব্রেনের ভিতরে প্রবেশ করার প্রসেসটাকে আমরা বলে থাকি কি, এন্ডোসাইটোসিস। আর বার করে দেওয়ার প্রসেসটাকে আমরা কি বলে থাকি, এক্সোসাইটোসিস। আশা করছি বুঝতে পেরে গেছে। এবারে সেল মেমব্রেন কিভাবে জল বা খনিজ পদার্থকে এন্ট্রি করায় তা জানতে গেলে আমাদেরকে একটা প্রসেস ভালোভাবে জানতে হবে, যার নাম হচ্ছে কি, অসমোসিস, যেটা আমি এখানে লিখে রেখেছি, অসমোসিস। আবার যার বাংলা নাম হচ্ছে অভিশ্রবণ। এই অসমোসিসকে জানতে গেলে আমাদেরকে ডিফিউশন জানতে হবে। যে ডিফিউশন বা ব্যাপন জিনিসটা কি, ডিফিউশন বা ব্যাপন জিনিসটা হলো যখন কোনো গ্যাস, ঠিক আছে, উচ্চ ঘনত্বের কোনো জায়গা থেকে নিম্ন ঘনত্বের কোনো জায়গায় ছড়িয়ে পড়ে, যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঘরের মধ্যে যদি চিকেন বা মটন রান্না হয় তাহলে কি হয়, তাহলে আমরা ঘরের ভিতর থেকে বসেই তার সেন্ট পাই। কারণ কি, কারণ সেই উচ্চ ঘনত্বের স্থান থেকে গ্যাস কি করে নিম্ন ঘনত্বের স্থানে বা যেখানে সেই গ্যাসটা নেই সেখানে ছড়িয়ে পড়ে। এর আরেকটা কারণ হতে পারে, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়বো, সেটা হচ্ছে কি, এই গ্যাসের কণাগুলোর মধ্যে বন্ডিং, ইন্টারমলিকিউলার যে বন্ডিং থাকে, ঠিক আছে, সেটা অনেকটা দুর্বল। এই কারণে গ্যাসের কণাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, যেটা গ্যাসের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, জলের ক্ষেত্রে গ্যাসের থেকে একটু কম, আর কঠিনের ক্ষেত্রে একদমই কম। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা টপিক, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়বো। এবারে দেখো, তাহলে গ্যাসের ক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি, ব্যাপন বা ডিফিউশন। এই সেম ঘটনা যখন জল বা ওয়াটারের ক্ষেত্রে ঘটে তখন সেটাকে আমরা কি বলবো, অসমোসিস বা অভিশ্রবণ। যেখানে বেশি জল আছে, ঠিক আছে, সেখান থেকে জল কি করে, কম যেখানে জল আছে সেখানে ছড়িয়ে পড়ে। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ, এখানে এতগুলো প্রাণী, আশা করছি এগুলো ভেড়াই হবে, এগুলো কি করছে, এক জায়গায় জমা হয়ে আছে। যখনই গেট খুলে দিল তখন এই বেশি ঘনত্বের স্থান থেকে কি করছে, কম ঘনত্বের স্থানের দিকে এরা যেতে আরম্ভ করছে, ঠিক আছে, ছড়িয়ে পড়ছে। এই প্রসেসটা কি স্পেশালি ব্যাপন গ্যাসের ক্ষেত্রে আর অভিশ্রবণ জলের ক্ষেত্রে বলা হয়। ঠিক আছে, এবার অভিশ্রবণ বা অসমোসিসের 3টে কেস আছে। প্রথম কেস হচ্ছে হাইপোটোনিক সলিউশন। হাইপোটোনিক সলিউশন কখন, যখন এটা হচ্ছে কোষ, এবারে কোষের বাইরেও একটা অ্যাটমসফিয়ার থাকে। অ্যাটমসফিয়ার বলতে এটা বিরাট কিছু রকেট সায়েন্স না, হ্যাঁ, এরকমভাবে ভাববে যে আমরা আমাদের শরীরের মধ্যে হাত পা আছে, এর বাইরে যে চামড়ার লেয়ারটা থাকে, ঠিক আছে, এটা যখন কোনো জলের সংস্পর্শে আসে বা কোনো কিছু সংস্পর্শে আসে, ওটাই হচ্ছে এক্সটার্নাল অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এরপরে যখন কোষের বাইরের এক্সটার্নাল অ্যাটমসফিয়ারের জলের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, কার তুলনায়, ভিতরের তুলনায়, ভিতরে জল যদি কম থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে জল বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করে এবং কোষটা কি হয়, ফুলে ওঠে বা ইংরাজিতে কি বলে, সোয়েল আপ করে। এই প্রসেসটাই আমরা কি বলবো, হাইপোটোনিক সলিউশন। বুঝতে পারা গেছে? তাহলে আমি আরেকবার বলছি, হাইপোটোনিক সলিউশন জিনিসটা কি, যখন কোষের বাইরে জল কোষের ভিতরের থেকে বেশি থাকে তখন কি হয়, কোষের বাইরে থেকে জল ভিতরে প্রবেশ করতে থাকে। এই প্রসেসটাকে আমরা বলবো হাইপোটোনিক সলিউশন। আর আইসোটোনিক জিনিসটা কি, আইসোটোনিক হচ্ছে যখন বাইরের জল আর ভেতরের জল দুটোই কি সমান মাত্রায় থাকে,
কোনোটাও বেশি কোনোটাও কম না। সেক্ষেত্রে যে পরিমাণ জল বাইরে থেকে ভিতরে প্রবেশ করে ঠিক সেম পরিমাণ জল ভিতর থেকে বাইরে চলে যায়। এর ফলে কোষের মধ্যে কোষের আকৃতির কোনো রকম পরিবর্তন দেখা যায় না। এটাকে বলা হয় আইসোটোনিক সলিউশন। আর হাইপারটোনিক সলিউশনটা কি? এক্ষেত্রে কি হয়, কোষের ভেতরে জল বেশি থাকে আর কোষের বাইরের অ্যাটমসফিয়ারে জল কি হয়, কম থাকে। আর আমরা কি জানি, অসমোসিস প্রক্রিয়ায় বেশি যেখানে জল থাকে সেখান থেকে কম জায়গায় চলে যায়। এর ফলে কোষ থেকে জল বাইরে বেরিয়ে পড়ে। এর ফলে কোষটা কি হয়, চুপসে যায়। এই প্রসেসটাকে আমরা কি বলবো? এই প্রসেসটাকে আমরা বলবো হাইপারটোনিক সলিউশন। বুঝতে পারা গেছে? ঠিক এইভাবেই আমাদের সেল মেমব্রেন কি করে, সেল মেমব্রেন বাইরে থেকে জল ভেতরে ইনটেক করে আর ভিতর থেকে জল বাইরে বার করে দেয়। ঠিক আছে, এরপর এই হাইপারটোনিক সলিউশনটা যখন গাছের কোষের ক্ষেত্রে হয়, এটা ধরো কোষ সেলওয়াল বা কোষ প্রাচীর। ঠিক আছে, এর ভিতরে যে সেল মেমব্রেনটা আছে এর ভিতরে ধরো জল আছে। ঠিক আছে, এই জলটা বেশি পরিমাণে আছে, বাইরে কম আছে। হ্যাঁ, এক্ষেত্রে কি হয়, জল বাইরে বেরিয়ে যায়। হ্যাঁ, বাইরে বেরিয়ে গেলে কি হবে, বাইরে বেরিয়ে গেলে এই সেল ওয়ালের ভিতরে যে সেল মেমব্রেন থাকে সেটা আমরা চুপসে যায়। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলে থাকি প্লাজমোলাইসিস। দেখো এর ছবিও আমি একটা দিয়ে রেখেছি, এই যে প্লাজমোলাইসিস। ঠিক আছে, ভিতরে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এটা আস্তে আস্তে শ্রিঙ্ক হতে স্টার্ট করছে এবং এক সময় এক কাছে গুটিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় প্লাজমোলাইজিং। ঠিক আছে, আর যেই সেলের মধ্যে এটা দেখা যায় সেই সেলটাকে বলা হয় প্লাজমোলাইজড সেল। বুঝতে পারা গেছে? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা অবশ্যই করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব যা যা করার করে নিও। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।